সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত সপ্তাহে আসলে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের জন্য আমাদের একাদশ অর্থাৎ ওল্ড ফার্স্ট ইয়ার যারা তোমরা আছো তাদের ক্লাস স্থগিত ছিল। যথারীতি আবার গত শনিবার থেকে শুরু হয়েছে। সেই সুবাদে আজকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথম অধ্যায়টা রিভিশন দিয়ে শেষ করেছিলাম। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি। এই চ্যাপ্টার অনেক আগেই তোমাদের শেষ হয়েছিল, আমরা আবার রিভিশন শুরু করেছি। তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের শাখা এবং রোল নম্বরটি অবশ্যই লিখে দেবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর যারা অনেকেই এই বছর ভর্তি হয়েছো একেবারে নিউ ফার্স্ট ইয়ার, তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি যে আমরা ক্লাস তোমাদের জন্য আবার নতুন করে শুরু করব, অর্থাৎ সামনের মাস থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তারপরেও তোমরা যদি এই ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই তোমাদের এসএসসির যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি তোমাদের এখন রোল নম্বর হিসাবে কাউন্ট হবে, যতদিন না পর্যন্ত আমরা তোমাদের রোল নম্বরগুলো পাবলিশড না করছি। তোমরাও ক্লাসটি করতে পারো। তাতে হবে কি, পরবর্তীতে আবার যখন তোমাদের ক্লাসটি হবে তখন তোমাদের জন্য অনেক ধরনের সুবিধা হবে। তবে চলো আজকে আমরা শুরু করি আমাদের কার্যক্রম। আমরা আজকে পড়াবো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনার নীতি যে চ্যাপ্টারটি, সেটি দ্বিতীয় চ্যাপ্টার। এখানে আমরা আজকে দুইটা টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ধারণা, আর একটা হচ্ছে নীতি বা আদর্শ। খুব ধীরে ধীরেই যাচ্ছি, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। যে দেখো, ব্যবস্থাপনার নীতির ধারণা অর্থাৎ ব্যবস্থাপনার নীতি কি, পরীক্ষায় যদি কোশ্চেন করা হয় যে ব্যবস্থাপনার নীতি কি, তোমার পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসবে ব্যবস্থাপনার নীতি কি, তখন কিন্তু 1 নম্বরের প্রশ্নটির অ্যান্সার করতে হবে। একটু খেয়াল করো, ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনা কার্য সম্পাদনের পথ নির্দেশনাটাই হচ্ছে কি ব্যবস্থাপনার নীতি। মানে ব্যবস্থাপনা কার্য সম্পাদনের, খেয়াল করো, সম্পাদনের পথ নির্দেশনা। একটু খেয়াল করো সবাই, সবার জন্য বলছি, একটু খেয়াল করো। দেখো, ব্যবস্থাপনা কার্য সম্পাদনের অর্থাৎ আমি ব্যবস্থাপনা কার্য চলমান রাখবো বা ব্যবস্থাপনা কাজগুলোকে সম্পাদন করব। আমি আগেই বলেছিলাম যে ব্যবস্থাপনাটা হচ্ছে এমন একটা পদ্ধতি বা এমন একটা প্রসেস যে পদ্ধতিতে আসলে কৌশলে কর্মীদের কাছ থেকে কাজগুলো আদায় করা হয়, এটাই হচ্ছে ব্যবস্থাপনা। আবারও বলছি যে ব্যবস্থাপনা হচ্ছে কর্মীদের দিয়ে কাজ আদায় করার একটি কৌশল মাত্র। তোমার একটা কোম্পানি যদি থাকে, একটা কোম্পানিতে নানা ধরনের কর্মী থাকে, নানা ধরনের কর্মীকে কাজ তাদের কাছ থেকে অবশ্যই তুমি তো আর তাদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিবে না, তাদের কাছ থেকে একটি কাজ আদায় করে নিবে। আর কাজ আদায় করার যে কৌশলটা, যে টেকনিকটা তুমি অ্যাপ্লাই করছো, সেটাকেই মূলত বলা হচ্ছে ব্যবস্থাপনা। এখন তুমি বললে একটা কর্মীকে এইভাবে কাজ করার জন্যে, তাহলে কিন্তু সে শুনবে না। অর্থাৎ তোমার কিছু নিয়ম কানুন নীতিমালা মেনে চলতে হবে। খেয়াল করো, তুমি যদি ঘুম থেকে উঠো, ঘুম থেকে ওঠার পরে যদি তোমাকে সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া হয়, যে তোমার আম্মু বা তোমার আব্বু বললো যে টেবিলে বসে ব্রেকফাস্টটা করার জন্য, তুমি করলে কি বিছানায় শুয়ে শুয়ে ব্রেকফাস্টটা করলে? অবশ্যই এটি কোনো নিয়ম না। নিয়মটি হচ্ছে খাবারের সময় অবশ্যই বসে খেতে হবে। আর যদি তুমি শুয়ে শুয়ে খাও তখন তোমার কিন্তু নানা ধরনের জটিলতার তৈরি হবে। কেমন ধরনের জটিলতা হতে পারে? জটিলতা হতে পারে তোমার গলায় আটকে যেতে পারে, পানি খাওয়ার সময় পানি পড়ে যেতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে। খুব ছোট্ট একটি উদাহরণ দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি। তাহলে তোমরা খেয়াল করো যে ব্যবস্থাপনার নীতিটাও কিন্তু এইরকম। অর্থাৎ ব্যবস্থাপনা তুমি চলমান বা পর্যায়ক্রমে চলবে, কিন্তু সেটা তুমি যাচ্ছে তাইভাবে চালনা করবে তা কিন্তু হবে না। সেটার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, যেমন তোমাদের যখন ক্লাস কার্যক্রম আবার শুরু হবে তখন কিন্তু তোমাদের জন্য সেই আগে যে একটা নির্ধারিত সময় ছিল সেই সময়টাতে তোমরা কিন্তু কলেজে আসবে। এখন যদি মনে করো যে না, যে সময় দেওয়া হয়েছে কলেজ থেকে সেই সময় আমি আসবো না, আমি অন্য সময় আসবো, তাহলে কি হবে? অবশ্যই নিয়ম কানুন যেটা দেওয়া ছিল সেই নিয়ম কানুনটার ব্যত্যয় ঘটবে, নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, তুমি নানা ধরনের পানিশমেন্ট পাচ্ছ। এরকমভাবে বিশৃঙ্খলা, মোট কথা যেটা, সেটা হচ্ছে যে তুমি যদি নীতিমালা না মানো, নিয়ম কানুন না মানো, তখন তোমার ব্যবস্থাপনা কার্য
চালু রাখতে বা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় নানা ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। শিক্ষার্থীরা আশা করি খুব ভালো মতোই বুঝতে পারছো। দেখো, ব্যবস্থাপনা কার্য সম্পাদনের পথ নির্দেশনা, অর্থাৎ এটা জাস্ট খালি একটা ডিরেকশন দিবে। এই নীতিমালাটা হচ্ছে একটা ডিরেকশন দিবে যে তুমি তোমার ব্যবস্থাপনা কার্যক্রমটা এভাবে 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 পরিচালনা করো। যদি একটা শিক্ষক যেমন একটা ছাত্রকে বা একটা ছাত্রীকে গাইডলাইন দেয় যে তোমরা যদি এভাবে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আবার আরেকটা উদাহরণ দিতে পারি যে তোমাদের যখন তোমরা ভর্তি হয়েছো কলেজে, তখন তোমাদের কিন্তু একটা সিলেবাস দেওয়া হয় যে তোমাদের এই সিলেবাস অনুযায়ী প্রত্যেক বছর এভাবে এভাবে পরীক্ষা হবে। তার মানে কি, আমরা কিন্তু একটা নিয়ম তোমাদের হাতে দিয়ে দিই। তারপরে দেখা যায় যে সেই নিয়ম অনুযায়ী ক্লাস, ওই নিয়ম অনুযায়ী সিলেবাস শেষ করা, ওই নিয়ম অনুযায়ী পরীক্ষা, ওই নিয়ম অনুযায়ী রেজাল্ট, আলটিমেটলি সব কিছুই কিন্তু একটা নিয়ম মাফিক হচ্ছে। এখন দেখো, আমাদের অনলাইন ক্লাসে একটা নিয়ম চালু করা হয়েছে, যেমন আমরা রুটিন অনুযায়ী কিন্তু আমরা ক্লাসে আসি। এখন খেয়াল করো, যদি এরকম হতো যে কোনো রুটিন থাকতো না, যে যার ইচ্ছা মতো ক্লাস নিত, তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু নানা ধরনের সমস্যা হতো যে কোন স্যারের ক্লাস কখন, তখন কিন্তু তোমরা বুঝতে পারতে না। তার মানে ওটাও কিন্তু একটা ম্যানেজমেন্ট। তার মানে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করার জন্যে অবশ্যই একটা নির্দেশিকা থাকবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনার নীতি। আবারও বলছি, ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার পথ নির্দেশনাটাই হচ্ছে কি, ব্যবস্থাপনার নীতি। এখান থেকে একটি কোশ্চেন পরীক্ষায় বরাবরই আসে, সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি কি। দেখো, এরপরে যেটি টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ তুমি যদি এখানে নীতিমালাটুকু যদি ভালো মতো শেষ করতে পারো, এখানে 14টা নীতির কথা বলা আছে, তাহলে কিন্তু তোমার যে এই দ্বিতীয় চ্যাপ্টারটি অর্থাৎ ব্যবস্থাপনার নীতি চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটি কিন্তু খুব ভালো মতো শেষ হবে। একটু খেয়াল করো, আমরা পড়বো আজকে নীতি বা আদর্শ। দেখো, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম দুইজন বিখ্যাত ব্যক্তির কথা। কার কার মনে আছে কমেন্ট বক্সে লিখো দেখি। দুইটা ব্যক্তির কথা বলেছিলাম। আমরা বলেছিলাম ব্যবস্থাপনার জনক কয়জন? একজন না, ব্যবস্থাপনার জনক হচ্ছে দুইজন। একজন হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, আরেকজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এবং যদি নর্মালি আমরা আরও বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার জনক আছে, যেমন কর্মী ব্যবস্থাপনার জনক আছে রবার্ট ওয়েন, এরকম আছে, কিন্তু উল্লেখযোগ্য যদি বলা হয় ব্যবস্থাপনার জনক দুইজন, সেটি হচ্ছে একজন হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, আরেকজন হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওয়েল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কি এফ.ডব্লিউ. টেইলর, অর্থাৎ ফ্রেডরিক উইন্সলো টেইলর। একটু খেয়াল করো, আমি এটাও বলেছিলাম যে বৈজ্ঞানিক শব্দটি লিখতে যুক্তবর্ণ ইউজ করতে হয়। এই কারণেই তোমাদের মনে রাখার সুবিধার্থে যে নামটি কঠিন মনে হবে সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, মানে এফ.ডব্লিউ. টেইলর, মানে ফ্রেডরিক উইন্সলো টেইলর, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আর আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন কে? হেনরি ফেওয়েল। আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওয়েল। এখানে দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষায় প্রত্যেক বছর কোনো না কোনো জায়গাতে এই প্রশ্নটি আসে। হয়তোবা সিকিউ আসতে পারে, হয়তোবা তোমার এমসিকিউ আসতে পারে। আর তোমরা যারা ফার্স্ট ইয়ারে ক্লাস করছো তাদের ক্ষেত্রে একটা কথা বলছি, তোমরা সবাই সিলেবাস সম্পর্কে খুব ভালো করেই জানো যে এখানে 70 মার্কস হচ্ছে সৃজনশীল আর 30 মার্ক হচ্ছে এমসিকিউ। দেখো, এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এখান থেকে দুইটা প্রশ্ন, মানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক আর আধুনিক ব্যবস্থাপনার জনক, এই দুইটা প্রশ্ন প্রত্যেক বছরই আসে। আমি আবারও বলছি, আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেওয়েল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফ.ডব্লিউ. টেইলর, মানে হচ্ছে ফ্রেডরিক উইন্সলো টেইলর। একটু খেয়াল করো, এই হেনরি ফেওয়েল, এই আধুনিক ব্যবস্থাপনার জনক যিনি আছেন, উনি 14টি নীতির কথা বলেছেন। অর্থাৎ পর্যালোচনা করে, সমালোচনা করে যেটাই বলুক না কেন, যে ব্যবস্থাপনা যে দাঁড়িয়ে আছে আজকে যে অবস্থানটাতে, সেই অবস্থানটাতে 14টি নীতির কারণেই মূলত আজকের ব্যবস্থাপনা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বা ব্যবস্থাপনা কার্যক্রমটি দাঁড়িয়ে আছে। কয়টি নীতি? আবারও বলছি, তাহলে হেনরি ফেওয়েল প্রদত্ত নীতি কয়টি? তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, হেনরি ফেওয়েল প্রদত্ত নীতি কয়টি? 14টি। হেনরি ফেওয়েল প্রদত্ত নীতি কয়টি?
14টি। এখন কথা হচ্ছে এই 14টি নীতির কথা উনি কোথায় বলেছেন একটু খেয়াল করো। এই 14টি নীতির কথা উনি বলেছেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিট জেনারেল নামে একটি গ্রন্থ আছে। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিট জেনারেল নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে তিনি 14টি নীতির কথা বলেছেন। কয়টি নীতির কথা বলেছেন? 14টি। তাহলে প্রশ্ন আসবে ওনার গ্রন্থটার নাম কি, প্রশ্ন আসবে উনি কয়টি নীতির কথা বলেছেন। উনি গ্রন্থটার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিট জেনারেল, আর নীতি হচ্ছে মোট 14টি। কয়টি নীতি? 14টি। এমসিকিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 14টি নীতির মধ্যে তুমি যদি, এখানে আমি লিখে রেখেছি আগে থেকে, 14টি নীতি যদি তুমি সিরিয়ালি মুখস্থ করো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। একটু খেয়াল করো, আমি একবার রিডিং পড়ছি, দেখো। কর্মবিভাজন বা কার্য বিভাগের নীতি 2 নম্বরে আছে। কর্তৃত্ব বা দায়িত্বে সমতা রক্ষণের নীতি, তারপরে হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি আছে, আদেশের ঐক্যনীতি আছে, নির্দেশনার ঐক্যনীতি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ, জোড়াময়ী শিকল এর নীতি আছে, নিয়মানুবর্তিতার নীতি, এছাড়া আছে শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরি স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতাই বল নীতি। এখন একটু খেয়াল করো, তুমি এই 14টি নীতি যদি তুমি খুব ভালো মতো, বলা যায় মুখস্থের মতো যদি বুঝে করতে পারো তাহলে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের অ্যান্সার ধরাটা অনেকটাই সহজ হবে। কেন বলছি? দেখো, সৃজনশীল প্রশ্নে এরকম আসবে যে উদ্দীপকে উল্লেখিত কোন নীতিটির ব্যত্যয় ঘটেছে বা কোন নীতিটির কথা বলা আছে। প্রশ্ন আবারও বলছি, কোন নীতিটির কথা বলা আছে। দেখো, কোন নীতি, তারপরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত নীতির নাম, এরকমভাবে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তখন কোন নীতি বা নীতির নাম কি বা নীতি সম্পর্কে যদি তোমার ধারণাটুকু না থাকে তখন তুমি কিন্তু প্রশ্নের অ্যান্সারটুকু করতে পারবে না। এই কারণেই তোমাকে প্রত্যেকটা নীতি খুব ভালো মতো বুঝতে হবে। এখন আমরা যাচ্ছি বিবরণে, একটু খেয়াল করো। দেখো, নামগুলোর সাথে সাথেই তুমি অলরেডি বুঝতে পারবে যেখানে কি নিয়ে কথা বলা আছে। কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি, অর্থাৎ কাজগুলোকে ভাগ করার নীতি। তার মানে হচ্ছে কি, বিক্রয় বিভাগ যদি থাকে একটা প্রতিষ্ঠানে তার কাজ সে করবে, ক্রয় বিভাগ যদি থাকে তার কাজ সে করবে, পরিবহন বিভাগ যদি থাকে তার কাজ সে করবে। এখন যদি কোনো কর্মী, ক্রয় বিভাগের কর্মী যদি বিক্রয় বিভাগে গিয়ে কাজ করা শুরু করে তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই কারণে যার যে জায়গায় কাজ করার দরকার বা যেই জায়গায় কাজ করতে পারবে তাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ, তোমার জায়গার পরিসর হচ্ছে এতটুকু বা তোমার জায়গার অবস্থান হচ্ছে এই জায়গাতে। তুমি যদি এই কাজটা ভালো মতো ডিভাইড করে দিতে পারো, অর্থাৎ বিভাজন করে দিতে পারো, তবেই কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। এটা হচ্ছে প্রথম নীতির কথা বললাম, অর্থাৎ কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। মানে এই নীতিটা মেনে চললে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। এরপরে খেয়াল করো, কর্তৃত্ব বা দায়িত্বে একটা লেভেল তৈরি করতে হবে। কর্তৃত্ব বা দায়িত্বে সমতা রক্ষণের নীতি। একটু খেয়াল করো, কর্তৃত্ব হচ্ছে কি, তুমি তাকে আদেশ দিবে বা নির্দেশ দিবে, আর দায়িত্ব হচ্ছে যে জবাবদিহিতার বাধ্যবাধকতা। তুমি তাকে কাজটা দিয়েছো, সেই কাজটা সে কতটুকু করেছে সেটাও কিন্তু আবার তোমাকে রিটার্ন নিতে হবে, তবেই কিন্তু এই নীতিটি তার কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারবে। একটু খেয়াল করো, 3 নম্বরে আছে কেন্দ্রীকরণ, এরপরে আছে বিকেন্দ্রীকরণ। এখন তুমি একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, মনে করো একজন জিএম পর্যায়ে আছো, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে তুমি তোমার অবস্থান ধরে রেখেছো, কিন্তু এখন তুমি প্রত্যেকটা ক্ষেত্রে ডিরেকশন দিচ্ছ যে তোমরা এই কাজটা এইভাবে করো, এই কাজটা এইভাবে করো। এখন যদি সব সময় তুমি শুধুমাত্র দিক নির্দেশনা তোমার কাছেই কক্ষিগত করে রাখো, অর্থাৎ সমস্ত পাওয়ারটুকু তোমার কাছেই রেখে দাও যে এই তুমি এটা এইভাবে করবে, তুমি এটা এইভাবে করবে, তাহলে কি হবে? কাজ কিন্তু ভালো মতো হবে না। তখন তোমাকেও কিন্তু কারোর উপর দায়িত্ব দিতে হবে যে আপনি এই পর্যায়ে আছেন, আপনি দেখভাল করবেন এদেরকে, আপনি এই পর্যায়ে আছেন, আপনি দেখভাল করবেন এদেরকে, আবার আপনি কাজ করছেন কিনা সেই কাজটা মনিটর বা দেখভাল করব আমি ব্যক্তিগতভাবে। তখন কিন্তু তোমার সেই যে কেন্দ্রীকরণটা আছে, অর্থাৎ তুমি যদি তোমার কাছে রেখে দাও
তখন সেটা হবে সেন্ট্রালে রাখা, অর্থাৎ কেন্দ্রীকরণ। আর যদি তুমি সেটা ছড়িয়ে দাও তখন সেটা হয়ে যাবে কি, বিকেন্দ্রীকরণ। তাহলে কেন্দ্রীকরণও থাকতে হবে মাঝে মাঝে, যেমন কোনো কিছু সিদ্ধান্ত ক্ষমতা শুধুমাত্র তোমার হাতেই থাকতে হবে, আবার কোনো কোনো সিদ্ধান্তের ক্ষমতা তোমাকে স্প্রেড করতে হবে। তাহলে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতিটা মোটামুটি ক্লিয়ার হলে এরপরে দেখো আদেশের ঐক্য নীতি। এখন একটা কর্মীকে আদেশদাতা যদি বিভিন্ন জন থাকে, যাই তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না। তার মানে একটি মাত্র ব্যক্তির আদেশদাতা একজন মাত্রই হতে হবে, অর্থাৎ একজন মাত্র ব্যক্তিকেই হতে হবে, তবেই কিন্তু তার যে আদেশটা থাকবে সেই আদেশটা কার্যকরী হবে বা মানতে কর্মী বাধ্য থাকবে। এরপরে দেখো আছে, মনোযোগ দিয়ে শুনবে, নির্দেশনার ঐক্য নীতি। এর মধ্যেও আরেকটা ঐক্য থাকতে হবে, অর্থাৎ যদি ঐক্যটা না থাকে, তুমি একটা নির্দেশনা দিলে কাজের জন্য, অর্থাৎ তোমার নির্দেশনাটা দেওয়ার পরে সেই কাজটি সে শেষ করলো না, তারপরে তুমি আরেকটা আদেশ তাকে আরেকটা নির্দেশ দিয়ে দিলে যে হ্যাঁ এটা এখন রেখে এটা করো, তাহলে কিন্তু নীতির ব্যত্যয় ঘটবে। তাকে যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত তাকে কিন্তু আর কোনো কাজ দেওয়া জন্য নির্দেশ করা যাবে না। এরপরে আছে দেখো সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ। এখন তুমি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন হতে পারো, তুমি দেখছো যে এই কাজটা যদি এভাবে হয় তাহলে তোমার একটা পার্সেন্টেজ থাকছে বা স্বার্থ থাকছে, কিন্তু এতে করে হচ্ছে কি কর্মীদের নানা ধরনের সমস্যা হচ্ছে, তখন কিন্তু তোমার যে এই ক্ষুদ্র স্বার্থটি ত্যাগ করতে হবে বৃহৎ স্বার্থের কারণে। এরপরে দেখো জোড়াময়ী শিকল। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে আদেশ শুরু হবে, তারপর পরের ধাপে আসবে, তারপর পরের ধাপে আসবে, তারপর পরের ধাপে আসবে, এই সমস্ত ধাপগুলো অতিক্রম করতে হবে। এখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি একজন তার অধীনেরও একজন নিম্ন স্তরের কর্মকর্তার সাথে তাকে আদেশ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু সেটি আর একটা শিকলের মতো কাজ করলো না। একটা শেকল যেরকম একটা শিকল এরকম যদি থাকে, তার সাথে আরেকটা থাকবে, তার সাথে আরেকটা থাকবে, তার সাথে আরেকটা থাকবে, তখন এটার পরে কিন্তু এটা, তার মানে এর কাজ কিন্তু এর সাথে না, এর কাজ হচ্ছে এর সাথে। এইটুকু তোমাকে মেনটেন করতে হবে, এইটুকু তোমাকে মেনে চলতে হবে। এরপরে দেখো আছে নিয়মানুবর্তিতার নীতি। খুব গুরুত্বপূর্ণ একটি নীতির কথা বলা আছে, নিয়মানুবর্তিতার নীতি। এখন শ্রমিক কর্মীরা কখন কোথায় কিভাবে আসবে সেই নিয়ম কানুন যেটি দেওয়া আছে, অবশ্যই সেই নিয়ম কানুন যদি মানা না হয় তাহলে কিন্তু ব্যবস্থাপনা কার্যটি ধসে পড়বে। এরপরে আছে শৃঙ্খলার নীতি। একটু খেয়াল করো, শৃঙ্খলার নীতিটার কথা বলা আছে যে যদি তুমি কর্মীদেরকে একটি সুশৃঙ্খল পরিবেশ দিতে পারো, যেমন যোগ্য ব্যক্তি যেই জায়গায় বসার কথা তাকে সেই জায়গায় বসাতে হবে, এবং যে বস্তুটা যে জায়গায় থাকার কথা সেটি কিন্তু সেই জায়গাতে অবস্থান দিতে হবে। এখন মনে করো তোমার প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন আছে, কিন্তু তিনি অবসরে চলে গেলেন, তারপরে আরও একজন যিনি যোগ্য না, তারপরেও যদি তাকে ওই আসনে বসানো হয় তাহলে কিন্তু হবে না। নিচ থেকে একজনকে নিয়ে যদি বসিয়ে দেওয়া হয় না, তার মানে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে হবে, যোগ্য বস্তুটাকে যোগ্য স্থানে বসাতে হবে। যদি সেটা হয় তবেই কিন্তু শৃঙ্খলা নীতিটা কাজ করবে। এরপরে দেখো পারিশ্রমিকের নীতি। এখন তুমি সবসময় তোমার কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে যাবে, কিন্তু যখন তোমাকে তার পারিশ্রমিকটা দেওয়া দরকার তখন তুমি তাকে পারিশ্রমিক দিবে না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তোমার কর্মীকে অবশ্যই সঠিক সময়ে পারিশ্রমিক প্রদান করতে হবে। যদি প্রদান করা হয় তবেই কিন্তু কর্মী উৎসাহ উদ্দীপনা পাবে, আবার নতুন করে তার কাজ পুরোদমে শুরু করতে পারবে। এরপরে দেখো আছে সাম্যের নীতি, অর্থাৎ কোনো কর্মীকে ভালো চোখে দেখা, কোনো কর্মীকে অন্য চোখে দেখা, কোনো কর্মীকে খুব উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়া, আবার কোনো কর্মীকে পাত্তা না দেওয়া, সেটা কিন্তু হবে না। প্রত্যেকটা কর্মীকে সমান চোখে দেখতে হবে, তবেই কিন্তু সাম্য তৈরি হবে। এরপরে আছে চাকরি স্থায়িত্বের নীতি। একটা কর্মী পড়াশোনা করে একটা জায়গাতে অবস্থান করছে, একটা জব মনে করো নিল, তার মানে কি হবে, তখন তার দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু তার চাকরিটার কোনো সেফটি দেওয়া হচ্ছে না, অর্থাৎ কর্মীর চাকরির কোনো নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে না, যে তার চাকরি আজকে আছে কালকে নেই। এরকম যদি সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু কর্মীর মনে একটা অসন্তোষ তৈরি হতেই পারে। কর্মী ভাববে যে আমার জব বা আমার চাকরি আজকে আছে কালকে নেই,
সেই কারণে কিন্তু কর্মী কাজে মনোযোগী হবে না। তার মানে তাকে কিন্তু সেই নিশ্চয়তাটুকু দিতে হবে, মানে চাকরি স্থায়ীকরণ করা হবে। এরকম যদি কর্মীকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয় তাহলে কর্মী কিন্তু তার কাজটি যথাযথভাবে করে যাবে। এরপরে আছে দেখো উদ্যোগের নীতি। এখন যখন যেটা দরকার, যখন যে সময়ে যে কাজটি করার উদ্যোগ নেওয়া দরকার সেটি কিন্তু নিতে হবে। এরপরে আছে একতাই বল, অর্থাৎ সবার মধ্যে একটি ইউনিটি যদি না থাকে তাহলে কিন্তু তোমার প্রতিষ্ঠান সমৃদ্ধ কখনোই হবে না। যেমন একটা পক্ষ কিছু সমর্থন করছে, আরেকটা পক্ষকে অন্য কিছু সমর্থন করছে, তখন কিন্তু তোমার যে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটি ছিল সেটি কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে, সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে না। তার মানে প্রত্যেকটা কর্মীর মধ্যে অবশ্যই একতাই বল, এই শক্তিটাতে বিশ্বাস করতে হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, মানে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই যে স্লোগানগুলো আছে এগুলো প্রত্যেকটা কর্মীকেই মেনে চলতে হবে। যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু কর্মীরা তাদের যে যোগ্য জায়গাটুকু আছে প্রতিষ্ঠানের জন্য সেই প্রতিষ্ঠানে তারা পৌঁছতে পারবে। আশা করি শিক্ষার্থীরা সবাই খুব ভালো মতোই বুঝতে পারছো। দেখো আমি আবারও একটু রিক্যাপ করছি যে ব্যবস্থাপনার কার্য পরিচালনার পথ নির্দেশনা, মানে কার্য সম্পাদনের পথ নির্দেশনাটা হচ্ছে কি ব্যবস্থাপনার নীতি। এরপরে নীতি বা আদর্শতে আমরা পড়ালাম, প্রথমে পড়িয়েছি কর্মবিভাজন বা কার্য বিভাগের নীতি, তারপরে হচ্ছে কর্তৃত্ব বা দায়িত্বে সমতা রক্ষণের নীতি, এরপরে পড়েছি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি, আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ, জোড়াময়ী শিকলের নীতি, পড়েছি নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, পারিশ্রমিকের নীতি, সাম্যের নীতি, চাকরি স্থায়িত্বের নীতি, উদ্যোগের নীতি, একতাই বল। এখন কথা হচ্ছে যে তোমার পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি কিন্তু আগেই বলেছিলাম যে মনে করো জনাব রফিক সাহেব একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, উনার মালিক উনাকে ঠিকমতো বেতন পরিশোধ করেন না। এই যে উদ্দীপকটি দেওয়া হলো, এখন গ নম্বরে বলা হলো যে রফিক সাহেবের এখানে কোন নীতির, ব্যবস্থাপনার কোন নীতির ব্যত্যয় ঘটেছে। দেখতেই পাচ্ছ যেহেতু বেতন পরিশোধ করেন না, তার মানে পারিশ্রমিকের নীতির ব্যত্যয় ঘটেছে। এরপরে দেখো যে একজন মাত্র কর্মীকে আদেশ দেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা, তার মানে কি এখানে আদেশের ঐক্যের যে নীতিটার ব্যত্যয় ঘটেছে। এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমার প্রশ্ন হতে পারে। অর্থাৎ তোমরা যদি এই 14টি নীতি খুব ভালো মতো মাথায় ঢোকাতে পারো তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন ধরার যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। প্রত্যেকেরই একটা কথা যে স্যার সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার গ ঘ যেটা আছে সেটা ধরতে পারি না। হ্যাঁ, এটা ধরতে না পারার কারণটাই হচ্ছে কি আমাদের এখন এমন একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে যে আমরা বইয়ের ভেতরে রিডিং পড়ি না, আমরা জাস্ট খালি হেডিংগুলো পড়েই বইটাকে শেষ করার চেষ্টা করি। কিন্তু না, এতে তোমার যেমন ক্ষতি হচ্ছে, তুমি কোনো কিছু বুঝতে পারবে না। আর অবশ্যই এমসিকিউ প্রশ্নের জন্য তোমাকে কিন্তু খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি লাইন বাই লাইন পড়তে হবে। আর এখন যে সময়টা যাচ্ছে তোমাদের কিন্তু হিউজ পরিমাণের সময় তোমরা পার করছো, ইচ্ছে করলেই তোমরা কিন্তু লাইন বাই লাইন প্রত্যেকটা সাবজেক্টের লাইন বাই লাইন পড়তে পারো, দাগিয়ে রাখতে পারো। তাহলে তোমার হবে কি, তোমার এমসিকিউ প্রশ্ন বলো, সিকিউ প্রশ্ন বলো, প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে তোমাদের সবসময় আমি একটি কথা বলতাম, সেটি হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের প্রিপারেশন যদি তোমার হয় জ্ঞানমূলক তাহলে কিন্তু তোমার 51 মার্কস কারেক্ট হয়ে যাবে। যেমন সৃজনশীল প্রশ্নের ক আর খ তুমি পাচ্ছ, অর্থাৎ 3 × 7 = 21 মার্ক, আর এমসিকিউ এর জন্য পাচ্ছ 30 মার্ক। এই 51 মার্কস মানে 100-র মধ্যে 51 নম্বর মার্কস তুমি কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছ। আর এই মার্কস যে অর্জন করতে পারে অবশ্যই সে কিন্তু সেই গ আর ঘ এর প্রশ্নের অ্যান্সার অবশ্যই ভালো মতো পারে। সামনের ক্লাসটি আবার আমরা এই চ্যাপ্টারটা দিয়েই নিব। তোমাদের কাজ হচ্ছে একটি, সেটি হচ্ছে যে 14টি নীতি যেভাবেই হোক খুব ভালো করে মুখস্থ করতে হবে, খুব ভালো করে বুঝে পড়তে হবে বাসায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, স্বাস্থ্য বিধি মেনে চলো, নিয়মিত পড়াশোনা করো, বাড়ির বাইরে যাওয়া বন্ধ করো, বাসাতেই থাকো, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।